শুভেচ্ছা, স্বাগতম সবাইকে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে। দর্শক, এবারের বিষয় হচ্ছে ট্রাম্প মোদি বৈঠক, বাংলাদেশকে নিয়ে বিকৃত তথ্য প্রচার। আপনারা সবাই ঘন হয়ে বসুন, শুনুন সেই কি বিকৃত তথ্য ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার করেছে। আজকে এই বিষয়গুলো আমরা দেখাবো এবং আলোচনাও করব। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব; নিপুণ রায়চৌধুরী, তিনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলার বিএনপির একই সঙ্গে তিনি সাধারণ সম্পাদক; আরও রয়েছেন ঋদ্ধিশ দত্ত, তিনি ভারতীয় যে ইন্ডিয়া টুডে গ্রুপ রয়েছে তার ফ্যাক্ট চেকার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে একটি কথা বলে রাখি যে ট্রাম্প এবং মোদির বৈঠক হয়েছিল 14 তারিখে, আর এই বৈঠক প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন এক ভারতীয় সাংবাদিক, আর সেই প্রশ্নের ভিডিওটা এবং জবাবটা আমরা একটু দেখে নিই এবং তার পরবর্তীতে কি ব্যাখ্যা সেটিও আমরা দেখব। ভারতীয় মিডিয়া কী করেছে, বাংলাদেশি কয়েকটা মিডিয়া ভুল করেছিল, পরে তারা দুঃখ প্রকাশ করছে। আমরা আগে ভিডিওটা দেখে নেই। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to... দেখলাম আমরা ভিডিওটি। তো আমরা ভারতীয় সংবাদ মাধ্যমের 3টি হেডলাইন পড়ব, তারপর আলোচনায় যাব। যেমন দ্য ইকোনমিক টাইমস, তারা কি হেডিং করেছে? ট্রাম্প সেজ হি লিভস দ্য ডিসিশন অফ বাংলাদেশ টু পিএম মোদি। ফার্স্ট পোস্ট লিখেছে আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি, ট্রাম্প অন রেজিম চেঞ্জ ইন ঢাকা। আরেকটি থার্ড হেডলাইন আপনাদের শোনাচ্ছি, যেটা বলছে এবিপি লাইভ, আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি। এই যে 3টি হেডলাইন করলো, আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছেই প্রথম যাব। আপনারা কিভাবে এই জিনিস 3টাকে নিলেন এবং এ নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। এই ধরনের হেডিং, আমার কাছে ট্রু ট্রান্সক্রিপশনটাও রয়েছে, সেটিতে যাচ্ছি না। শফিকুল আলম, আপনি যদি শুরু করতেন এই 3টি হেডিং নিয়ে। তো বারবার আমরা বলছি যে সত্যিকার অর্থে এটা ট্রাম্প এবং মোদির মিটিং এর বিষয়, এই বিষয়ে আসলে আমাদের বলার কিছু নেই। আমরা তারা ইউএসএ প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মিটিং করেছেন, তো সেই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা আমাদের তরফ থেকে উই হ্যাভ নট সেড এনিথিং। আমি বলছিলাম যে তারা তো ব্যাখ্যা দিয়েছে এবং তারা এই যে ভারতীয় মিডিয়া, আমি সেটা বলছি যে এটার তো মানে এই দাঁড়ায় না যে বলছে ট্রাম্প সেজ হি লিভস দ্য ডিসিশন অন বাংলাদেশ টু পিএম মোদি, এবং আমি যদি দেখি এভাবেই তারা বলছে যে বাংলায় তারা করেছে, ভারতের বিষয়টি, বাংলাদেশের বিষয়টি মোদির হাতে ছেড়ে দিলেন ট্রাম্প। এই যে ভারতীয় মিডিয়ার এই জায়গাটি, সেটি আপনার কাছে জানতে চাইছিলাম। না, এটা আমরা অনেকে তো অনেক রকম ব্যাখ্যা করছেন। তো যেটা হচ্ছে যে বাংলাদেশের বিষয়টা যখন তার কাছে আসা হয়েছে তখন বাংলাদেশের কথা বলেছেন, যে বাংলাদেশের বিষয়ে উনি কথা বলবেন, এইটা হচ্ছে আমাদের রিডিং। এখন ওনারা ওনাদের মতো যেটা বলেছেন সেটা ওনাদের বিষয়, আমাদের রিডিংটাও এইটা। জি, আমরা একটু ঋদ্ধিশ দত্তের কাছে আসি। যে তাদের যে পত্রিকা, সংবাদ মাধ্যম, এই যে অনুবাদ বা সেটাকে তো ইংরেজিতেই আমি বললাম, সেটা যে কোট করলো তাদের মতো করে, সেটি আপনারা কিভাবে দেখছেন? দেখুন, সবার আগে তো সাধুবাদ জানাতে চাইবো আপনাদের এই ফ্যাক্ট চেকের মতো একটা গুরুত্বপূর্ণ যে আপনারা অনুষ্ঠান করছে, যেটা এই সময় খুবই প্রয়োজন, সেই জন্য অশেষ ধন্যবাদ আপনাদের। এবার যদি আমি ট্রাম্পের কথায় চলে আসি, একদম যদি আমি কোট করি, আমি লিখে এনেছিলাম যে আই উইল লিভ বাংলাদেশ টু দি প্রাইম মিনিস্টার। এই কথাটি লাস্টে ট্রাম্প বলেছিলেন, ঠিক এই কথাটা। এবং তার আগে আমরা যদি প্রশ্নটা শুনি, সেই প্রশ্নটার মধ্যে এমন কোনো কিছু ছিল না যে আপনার বাংলাদেশকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কিনা বা বাংলাদেশকে নিয়ে কোনো পদক্ষেপ করার জায়গায় কিনা, সেই ধরনের কোনো গুড়ো প্রশ্ন সেই ধরনের ছিল না। প্রশ্নটা খুবই সাধারণ একটা প্রশ্ন ছিল, যে বাংলাদেশের একটা সাধারণ প্রশ্ন, এবং সেই জিনিসটাকে ট্রাম্প একজন অনুবাদকের মাধ্যমে শুনছিলেন। তিনি প্রথমত তিনি ডাইরেক্ট প্রশ্নটা তিনি শুনছিলেন না, তিনি একজন অনুবাদকের মাধ্যমে শুনছিলেন, একজন অনুবাদক তার কানে সেটা অনুবাদ করে দিচ্ছিল এবং তারপরে তিনি সেটা বলছিলেন। এবং আমার যতদূর মনে হয়েছে ততদূর সেই প্রশ্নটার উত্তর শুনে আমার মনে হয়েছে তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর তিনি দিতে চাইছেন না, সেইটার উত্তর দেওয়ার ভার
বা দায়ভার তিনি মোদির কাছে ছেড়ে দিয়েছিলেন। জি, এবার আমরা খুব উল্লেখযোগ্যভাবে দেখেছি মোদিও কিন্তু এটা নিয়ে কোনো উত্তর সেইভাবে দেননি। দেন। সেই কারণে এই জিনিসটাকে এখন তিলকে তাল করার যে বিষয়টা হয়েছে, এবং এই রোগটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে সীমিত না, মানে এটা আমরা আমাদের দেশীয় যে কোনো ঘটনার ক্ষেত্রেও আমরা দেখতে পারি। হ্যাঁ, এইটা একটা রোগে পরিণত হয়েছে। আপনি যেটাকে বলছেন যে এই ধরনের হেডলাইনের কথা বলছিলেন, এই যে কোনো জিনিসকে অর্ধেক ভাবে করা, এবং এটার পেছনে একটা বড় মানে পুরো একটা মিডিয়া ইন্ডাস্ট্রির একটা বর্তমান সমসাময়িক আমাদের যে মিডিয়া ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গা এখন চলে এসছে যে ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্লিক বেট করা হচ্ছে নিউজের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে। কোনটা মানুষ ক্লিক করবে, কোনটা মানুষ পড়বে, কোনটা মানুষ যদি পুরো তথ্যটা একদম যেরকম আছে সাদাকে সাদা সাদাকে কালোকে কালো সেভাবে লেখা হয়, তাহলে মানুষ সেটাই ক্লিক করবে না, সেটাই পড়বে না। সেই ক্লিক করানো বা মানুষকে পড়ানোর হিড়িকে এই জিনিসটা মানে চেঞ্জ হতে হতে বা বদলাতে বদলাতে অনেকে তো এমনও লিখছেন, দেখলাম যে বাংলাদেশকে মোদির হাতেই তুলে দেবেন ট্রাম্প বলেছেন, এরকম অনেকে নিজের মানে বের করছেন। তো এইগুলো আমার কাছে মনে হয় যে এগুলো অর্থহীন, এত মানে একটা খুব সাধারণ একটা হালকা কথার এত গভীর মানে আপাতভাবে বের করার কোনো মানে আমার মনে হয় না। জি, আমরা নিপুণ রায় চৌধুরী আপনার কাছে চলে আসব। উনি বলছিলেন এটা ক্লিক অথবা বেশি ভিউ পাওয়ার জন্য এ ধরনের টুইস্ট বা তাদের মতো করে কি আপনার কি তাই মনে হয় যে মোদি ট্রাম্পের বৈঠক নিয়ে বাংলাদেশ প্রসঙ্গ এবং সেখানে মোদির হাতেই বাংলাদেশকে ছেড়ে দেওয়া হলো, এই ধরনের নিউজ হেডলাইন করা, বাংলাদেশেরও দু একটি মিডিয়া ভুল করেছে আমরা জানি, তারা কিন্তু আবার এটাকে দুঃখ প্রকাশ করেছে, সেটিও যদি আমরা দেখতে পারি আমরা দেখব। তো আপনি কি মনে করেন এর টার্গেটটা কি থাকতে পারে নিপুণ রায় চৌধুরী? ধন্যবাদ আপনাকে, সেই সাথে উপস্থিত সকল আলোচককে, সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমি এই কনভারসেশন যে আলাপ হয়েছে সেখানে আমি আমার বিশ্লেষণ থেকে, এটা আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে করতে চাচ্ছি, যে আপনার সাংবাদিক প্রশ্ন করেছেন মিস্টার ট্রাম্পকে, প্রেসিডেন্ট ট্রাম্পকে, যে বাংলাদেশ ইস্যুতে আপনি কি করতে চান, কি বলতে চান। কারণ আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল, এটি স্পষ্ট। আর তার পর মোহাম্মদ ইউনুস জুনিয়র সরোসের সাথে দেখা করেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি? মার্কিন রাষ্ট্রপতি তিনি ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এক কথায় যে না, আমাদের স্টেট ডিপার্টমেন্ট ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না, এবং ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন এই বিষয়ে নিয়ে তিনি বহুদিন ধরে কাজ করেছেন। আসলে এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করা হয়েছে। বাংলাদেশের বিষয়টি তিনি উত্তর দিতে চান না, তিনি বলেছেন এটা প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। পাশে বসা নরেন্দ্র মোদীকে তিনি ইঙ্গিত করে বলেন। এটা যদি বাংলায় বিশ্লেষণ করে এটাই ছিল মূল প্রতিবাদ্য বিষয়। এখানে আমাদের দাদা যে কথাটা বললেন আমি ওনার সাথে একমত। কিছু অতি উৎসাহিত মানুষ আছেন কিংবা তারা একটা আগের কথা পিছনের কথা ধারাবাহিক কথা এটাকে না ধরে একটা ক্লিক পয়েন্টকে নিয়ে তারা এগোতে চান এবং সেটা দিয়ে এক ধরনের প্রচারণা কিংবা ফলোয়ার সৃষ্টি করতে চায়। তো আমার এখানে একটা খুব ইন্টারেস্টিং, আমরা বিশ্লেষণ করি, বিশ্লেষণের দিক থেকে যখন সাংবাদিক কিন্তু প্রশ্ন করেছে তার ইন্টেনশনটা সঠিক নিয়েও কিন্তু প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, সেখানে তিনি ট্রাম্পের তার ধারাভাষ্যটা তিনি বুঝতে চেয়েছেন। এখন বাংলায় যিনি অনুবাদ করেছেন অনুবাদ হিসেবে যিনি কাজ করেছেন, কোনো ডিপার্টমেন্টের যিনি এই দায়িত্বে থাকেন তিনি কিন্তু ভুল অনুবাদ কখনো করেন না, সেটা কিন্তু ক্রস চেক করার জন্য ওইখানে কিন্তু আরেকটা ডিপার্টমেন্ট কাজ করে। তো সেখানে কোনো ভুল হওয়ার কোনো কারণ নাই। এবং ট্রাম্প যে কথাটা বলেছেন যে এখানে ডিপ স্টেট ডিপার্টমেন্ট তিনি এটার সাথে জড়িত না এবং তাদের এটা সম্পৃক্ত না, তিনি এটা ক্লিয়ার করেছেন। এবং বাংলাদেশের ম্যাটারে তিনি বলেছেন এটা নরেন্দ্র মোদী সাহেব যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করেছেন এটার উত্তর তিনি দেবেন, ওনার উপর ছেড়ে দিচ্ছেন উত্তরটা দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা কি দেখতে পেরেছি? আমরা দেখতে পেলাম যে পরবর্তীতে নরেন্দ্র মোদী সাহেব তিনি কিন্তু আর উত্তর দিলেন না, তিনি তখন ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চলে গেলেন এবং ওইখানে উত্তরটা দিলেন। তো এখানে বিভিন্ন ধরনের টার্মস আসতে পারে,
কারণ দীর্ঘদিন ধরে ভারতের ইন্টারেস্ট ছিল বাংলাদেশের, দীর্ঘ 17 বছর ধরে আমরা দেখেছি বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করে রাখার জন্য ভারত যেভাবে এককভাবে সাপোর্ট করেছেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে, দোসর সরকারকে, সেই জায়গা থেকে জনগণের গণ অভ্যর্থনা এবং ছাত্র জনতা এবং প্রত্যেকটি রাজনৈতিক দল জনতার গণ অভ্যর্থনার মাধ্যমে কিন্তু এই সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সেই জায়গায় অনেকে ভাবতে পারে যে এটা হয়তো আমেরিকার একটা চাল থাকতে পারে, তাদের ফিঙ্গারিং থাকতে পারে, কিন্তু তা না। বাংলাদেশের জনগণ তার রক্ত দিয়ে রাজপথে শহীদে মৃত্যুবরণ করে সংগ্রাম করে কিন্তু এই অর্জন, এই বিজয় ছিনিয়ে এনেছে। এটা আমাদের অর্জন, এটা আমাদের সকল জনতার অর্জন, এবং এটাকে আমরা নিয়ে যাব তখনই যখন জনগণ তার ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, ভারতের সাথে এই যে বিভিন্ন কথা হচ্ছে মোদির উপর তুলে দিল, মোদির উপর তুলে দেওয়ার কে? মোদির উপর তুলে দেওয়ার কে? একটু বাংলাদেশই হবে সেটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। তো এই যে ধরনের প্রোপাগান্ডা বলেন, যে ধরনের মানে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য কিংবা দেশের মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো যে ষড়যন্ত্র করছে, সেটা আমার দেশের মিডিয়া হোক, পার্শ্ববর্তী দেশের মিডিয়া হোক, ষড়যন্ত্র এখনো বিদ্যমান। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর আমিও মনে করি না এই ইস্যুটা নিয়ে একটা প্রোগ্রাম করার কোনো একটা প্রয়োজন আছে, কারণ এটা একটা সিলি ম্যাটার। এটাকে ইগনোর করা আমাদের সামনের যে লক্ষ্য, সে লক্ষ্যে আমাদের চলতে হবে, এবং আমাদের লক্ষ্য অ্যাচিভ করার জন্য জনগণকে সাথে নিয়ে জনগণের রাষ্ট্র গঠন করতে হবে, এবং আগামী দিনে বাংলাদেশ যাবে কোন পথে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, কোনো বৈদেশিক শক্তির না। ধন্যবাদ। শফিকুল আলমকে এবার জানতে চাই। উনি বলছিলেন নিপুণ রায়চৌধুরী, সেটি আমার কাছে একটি বিষয় মনে হয়েছে যে এটিকে খুব সাধারণ ঘটনা বলছে। আপনার কাছে কি মনে হয় এটি কি একটি ঘটনা, না ভারতীয় সংবাদ মাধ্যম, আমি গণভাবে না বলছি, আমি কিছু বলতে পারি, একটি সংঘবদ্ধ অপপ্রচারের কি শিকার হচ্ছে না বাংলাদেশ? শুধুমাত্র এই বৈঠকটি কেন? আমরা যদি সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ আসি, একজন তো একটা মিডিয়া তো একদিনে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বা ধর্ষণের ঘটনা প্রচার করে দিল। এটা কি একটি আলাদা ঘটনা, নাকি সংঘবদ্ধ একটি প্রচারেরই শিকার হচ্ছে আমরা? না, এটা তো বোঝাই যায় যে একটা অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন। আর ইন্ডিয়ান মিডিয়া, আপনি জানেন যে ইন্ডিয়ান মিডিয়ায় কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু নিউজ ছাপানো যায়, ইভেন রেসপেক্টেড মিডিয়া গুলো ওইটা করে। টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকা, ওইগুলো আপনার টাকা পয়সা এখন, ফলে আসলে নিউজ গুলো যেটা ছাপা হচ্ছে সেটা কতটুক ওনারা করছেন বা ছাপানো হচ্ছে সেই বিষয়েও আমাদের একটা সন্দেহ আছে। তবে ইন্ডিয়ান মিডিয়া আমরা দেখছি যে অগাস্ট 5-এ যে জুলাই এবং অগাস্টে যে অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের উপরে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। তারা সবকিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন, মাইনরিটি অ্যাটাক নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন। সব ধরনের আমাদের যারা এই আন্দোলনের নেতৃস্থানীয় ছিলেন তাদেরকে নিয়ে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই দেশে একটা ইসলামিক টেক ওভার হয়েছে, এখানে আমরা সবাই তালিবান। এই যে ভয়াবহ রকমের মিথ্যাচার, এটা মানে খুবই, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, বাট আমরা এটা দেখলাম যে ইন্ডিয়ান মিডিয়া কতটা খারাপ হতে, কত ভয়ঙ্কর লেভেলের মিথ্যাচার করতে পারে। কিন্তু সমস্যাটা কি জানেন, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া ইচ্ছা করলেই কিন্তু তার লোকগুলোকে বাংলাদেশে পাঠাতে পারতো। এটা তার পাশের কান্ট্রি, এটা এমন না যে সে নিউ ইয়র্কে লোক পাঠাচ্ছে। এখানে সে দল বেঁধে এসে জার্নালিজম করে যেতে পারতো, এখানে সে 1 মাস এসে রিপোর্ট করে যেতে পারতো, তারা পুরো টিম নিয়ে আসতে পারতো, এবং আমরা সবাইকে ইনভাইট করেছি। প্রফেসর ইউনূস যখন নরেন্দ্র মোদীর সাথে ফোনে কনভারসেশন করেন, তখন কিন্তু উনি বলেছেন যে যদি আপনি আপনাদের এখানে সমস্ত জার্নালিস্টদেরকে এনকারেজ করেন যাতে তারা বাংলাদেশে এসে ঘুরে যায়, এবং আমরাও একদম হাত বাড়িয়ে দিয়েছি যে আপনারা আসেন। আমরা আমাদের এম্বাসি গুলোকে, আমাদের কনসুলার অফিস গুলোকে, ভিসা অফিস গুলোকে আমরা বলেছি যে পারলে 1 ঘন্টায় আপনারা তাদেরকে ভিসা দিবেন, যাতে তারা এসে বাংলাদেশে থেকে 3 দিন 4 দিন 10 দিন 1 মাস
থেকে বাংলাদেশটাকে দেখে যাক। হাজারো আমরা তো নেইবার, ইন্ডিয়া আমার সারা জীবন নেইবার থাকবে, আমিও ইন্ডিয়ার সারা জীবন নেইবার থাকবো। তো নেইবারে যে অভূতপূর্ব একটা চেঞ্জ হলো, এখানে যে একটা অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হলো, কারা এখানে কিভাবে হলো, কেন হলো, কেন হাসিনা এত আনপপুলার হলো, কেন হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন, কেন এত লোকের খুন, এত লোককে ম্যাসাকার করলেন হাসিনা। তো এই সমস্ত কোশ্চেন তো ওনারা এসেই দেখা করতেন, বা যারা যারা এখানে লিড অ্যাক্টর ছিলেন, যারা যারা মূল ফ্রন্ট লাইনে ছিলেন, নাহিদ বা মাহফুজ বা আসিফ বা বা আমাদের ইয়াং স্টুডেন্টরা, তাদের সবাইকে তো ওনারা এসে জানতে পারতেন। তা না করে ওনারা ওইখানে বসে বেশিরভাগ অনেক মিথ্যাচার করছেন, যেটা খুবই হাস্যকর লেভেলের রিপোর্ট। এবং এটা একটা জিনিস কি, এটা তো এখানে থামছে না, ওরা পুরো গ্লোবালি, ইন্ডিয়ার যেহেতু রিচটা পুরো গ্লোবালি, এই মিথ্যা নিউজটা আসলে পুরো সারা বিশ্বেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। যখন একটা ইন্ডিয়ান মিডিয়ার কেউ এটাকে টুইট করে, সেটা নিউ ইয়র্কে বসে কোনো একটা ইন্ডিয়ান ডায়াসপোরার লোকও কিন্তু এটা পড়েন। পড়লে যেটা হয় যে বাংলাদেশের সম্পর্কে একটা মিথ্যা, একটা অলীক একটা পারসেপশন তৈরি হয়। এটা বাংলাদেশের জন্য তো খারাপ, এবং বাংলাদেশের নেইবারলি রিলেশনশিপ জি আর এটা মিথ্যা চিন্তা ভাবনা করে আপনার পুরো পারসেপশনটাই তৈরি হচ্ছে মিথ্যা দ্বারা। তো এটা তো কোনো মতে মানে সুস্থতার লক্ষণ না। আমরা সবাইকে বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশে এসে রিপোর্ট করে যান, দেখেন সবার সাথে, আপনি যার সাথে দেখেন, আমরা আপনাকে ইভেন গাইডেড ট্যুরও করব না। আপনি আসেন, এসে হিন্দু জনগোষ্ঠীর সাথে কথা বলেন, যারা যারা এফেক্টেড হচ্ছেন তাদের সাথে কথা বলেন, আমাদের যারা নেতৃস্থানীয় আছেন তাদের সাথে কথা বলেন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলেন, আওয়ামী লীগের যারা এখনো আছেন তাদের সাথে কথা বলেন, সবার সাথে কথা বলে আপনি ইউ ডু ইউর রিপোর্ট। মানুষ যাতে সত্যটা জানে, এটা তো আমাদের জার্নালিজম আমরা কেন করি, মানুষকে সত্যটা জানানোর জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে জার্নালিজম, এখানে ওরা রিপোর্ট গুলোই করছেন যে বাংলাদেশ সম্পর্কে একটা মিথ্যাচার তৈরি করতে, মিথ্যা পারসেপশন তৈরি করতে। জি। তো ঋদ্ধিশ দত্ত শুনছিলেন শফিকুল আলমকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি যে অভিযোগগুলো করলেন, আপনি কতটা নেবেন বা কিভাবে জাস্টিফাই করবেন? না দেখুন, জাস্টিফাই আমি প্রথমেই একেবারে এই যে কথাগুলো উনি বললেন আমি মানে একেবারে নস্যাৎ করে দেব না। আবার যেগুলো উনি বললেন সেগুলো আমি সবটাই একদম, উনি যে মানে ওনার সাইডটা উনি রেখেছেন, একদম সত্যি কথা, ওনার সাইডটা উনি অবভিয়াসলি রাখবেন। এবার আমার এখানে যে বলার রয়েছে সেটা হলো প্রথম 5 আগস্টের পর থেকে, এটা আমরা কাজ করতে গিয়েও দেখেছি, কারণ আমাদের ইন্ডিয়া টুডে গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সংক্রান্ত যত ফ্যাক্ট চেক আমরা করেছি, আমার মনে হয় না আর কোনো ভারতীয় অর্গানাইজেশনের পক্ষ থেকে বাংলাদেশ সংক্রান্ত খবর এত বেশি ফ্যাক্ট চেক করা হয়েছে। এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমরা ইন্ডিয়া টুডে গ্রুপের থেকে যতটা অন্তত করেছি। তো আমাদের তরফ থেকে যতটা প্রচেষ্টা চালানো সেটা আমরা করেছি। এর পরের বিষয়টা হচ্ছে 5 আগস্টের পর থেকে, এবার আমি যদি এই 5 আগস্টের পর থেকে ঘটনা প্রবাহ চলে আসছে, তার মধ্যে একটা পজিটিভ দিক যদি আমি কিছু বের করতে চাই, সেটা হলো হ্যাঁ, 5 আগস্টের পর থেকে প্রথম ধাক্কায় যত অপতথ্য ছড়িয়েছে বা যত মিস ইনফরমেশন ছড়িয়েছে ন্যাশনাল লেভেলে, কিন্তু সেই জিনিসটা আমি অন্তত আমার বিগত কাজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, শেষ 2 মাসে 3 মাসে হ্যাঁ 1-2বার হয়তো কখনো কখনো ছড়িয়েছে, অস্বীকার আমি করবো না, কিন্তু সেটা অনেকটা কমে এসছে। এবং আমরা তানভীর ভাই যিনি রয়েছেন রুমার স্ক্যানারে, তার সঙ্গেও আমার যোগাযোগ রয়েছে, তার সঙ্গেও কথা হয় আমরা। হ্যাঁ, তো আমরা দেখছি 2-3 মাসে অনেকটা কমে এসছে, এটা এটা একটা পজিটিভ দিক। আরেকটা দিক যেটা মিডিয়া ওভার প্লে করেছে, হ্যাঁ অবশ্যই মিডিয়া ওভার প্লে করেছে, ওভার প্লে করা হয়েছে। এবং তার সঙ্গে এটাও ঠিক, কিছু কিছু ঘটনা আমরা বাংলাদেশি মিডিয়া আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশি মিডিয়া প্রচন্ড ডাউন প্লে করেছে। একদিকে যেরকম ওভার প্লে হয়েছে, অন্যদিকে ডাউন প্লেও করা হয়েছে, এটাও সেই সঙ্গে। কারণ এটা খুব স্বাভাবিক ঘটনা, যখন একটা এত বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হচ্ছে, তখন যত বিশৃঙ্খলার ঘটনা, যত আইন শৃঙ্খলা জড়িত ঘটনা বা ধর্মীয় যদি কোনো ঘটনা থাকে, সেগুলো সবসময় একদম সব জায়গায় সম্প্রচার সবকিছু হলে কিন্তু তখন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি কাজ করতে গিয়ে, যে আমরা যখন কোনো একটা ঘটনা নিয়ে অনুসন্ধান চালাচ্ছি এবং তারপরে আমরা বাংলাদেশে 1-2 জনের সঙ্গে কথা বলে হয়তো জানতে পারছি যে হ্যাঁ ঘটনা এই ধরনের একটা ঘটেছে, কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা কোনো নিউজ রিপোর্ট আমরা কোনো কিছু পাচ্ছি না, এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি। আমি এই পয়েন্টে একটু শফিকুল আলমের কাছে আসব। উনি যে বলছিলেন ডাউন প্লে, সেটা আপনি কিভাবে দেখবেন? যে বিষয়গুলো নিয়ে বলছিলেন, যে ডাউন প্লে করা হচ্ছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে যদি আপনি অনেকদিন ধরে ফলো করেন,
তাহলে বুঝবেন যে তারা ডাউন প্লে করলো কিনা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের স্যার কথা। আমি সেই জন্য জাস্ট আমরা একবার বলছি যে ইন্টারাপ্ট করবো। টাইমস অফ হ্যাঁ। ইন্ডিয়া বা যেগুলো খুব রিচ নিউজ পেপার, হ্যাঁ, আপনার যেটা আছে যে বাংলাদেশে শুধু AIR এর একজন সাংবাদিক আছেন, উনি ইন্ডিয়ার থেকে, আরেকজন বাংলাদেশি আছেন যিনি PTI এর হয়ে কাজ করেন। তো আমরা এই জন্য বারবার বলি যে আপনাদের বাংলাদেশকে তো আপনাদের জানা বোঝার একটা বিষয় আছে, আপনার নেইবার, আমরা অবশ্যই। আপনাদের তো আপনারা এইখানে লোকজন পাঠান না যে আর যে সব থেকে অভূতপূর্ব চেঞ্জ সবচেয়ে হলো। যেই জায়গাটায় আমি আপনার সঙ্গে একমত হবো স্যার, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে গ্রাউন্ডে লোক পাঠানো খুব দরকার। এটা একদম সত্যি কথা। গ্রাউন্ডে লোক না থাকলে তখন আমরা সাংবাদিকতার বেসিক জেনে এসেছি, যখন একটা ঘটনা ঘটে দুপক্ষের স্টেটমেন্ট বা দুপক্ষের বক্তব্য আমরা গ্রহণ করি। একজন অভিযোগকারী থাকে যারা অভিযোগ করে, একজন ভিকটিম থাকে। তো আমরা ভিকটিম এবং আমরা দুপক্ষের অভিযোগ, কিন্তু সব থেকে বড় সমস্যার জায়গা যেটা তৈরি হয়েছিল 5 আগস্টের পর থেকে, ওয়ান সাইড অফ দ্য স্টোরি, সেটাই সব থেকে বেশি ফোকাস হচ্ছে এবং সেটাই সব থেকে বেশি হাইলাইটেড হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ায়। আর আরেকটা জায়গায় আমি খালি অবজেকশন করবো, স্যার যেটা বললেন সেটা হচ্ছে ডাইরেক্ট দেখুন টাকা দিয়ে ওভাবে খবর করা। হ্যাঁ, আমি বলবো না এই ধরনের ঘটনা হয় না বা এই ধরনের ঘটনা কখনো হয়নি, অবশ্যই এই ধরনের ঘটনা, কিন্তু এটা কোনো প্রচলিত প্রথা নয়। বরং তার থেকে আমার মনে হয়, যখন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সরকার থাকে, আমরা দেখেছি সরকারকে তুষ্ট করতে যে ধরনের খবর করা যেতে পারে মিডিয়ারা সেই ধরনের খবরই করে, এবং সেটা করতে গিয়ে কোথাও অনেক জায়গায় ভুল ভ্রান্তি অনেক কিছু হয়ে থাকতে পারে। কিন্তু আমার এখন, আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে ভুল ভ্রান্তি হয়েছে এবং কিছু জায়গায় ওই সরকারের এজেন্ডা নিয়ে চলতে গিয়ে কিছু মিডিয়া এখনো ভুল করছে, কম হলেও করছে, কিন্তু এটা কখনো পরিকল্পিত ষড়যন্ত্র বলে আমি অন্তত স্যার মনে করি না। এটা পরিকল্পিত ষড়যন্ত্র নয়। এটা মিডিয়ার একটা, আমাদের মিডিয়া কালচার এমন তৈরি হয়ে গেছে যেখানে অত অপেক্ষা করা হয় না দুপক্ষের স্টেটমেন্টের জন্য। মিডিয়া খবর না পৌঁছানোর থেকে আমাদের কালচার হয়ে গেছে খবর ধরানো। কে কত তাড়াতাড়ি খবর ধরাবে, কারণ ও আগে ধরিয়ে দিল, তুই ধরাতে পারলি না, এবার কিন্তু তোর চাকরি যাবে। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি যদি হয়ে যায়, তখন খবর সঠিক পৌঁছানোর থেকেও বেশি প্রায়োরিটি হয়ে যায় যে খবরটা আগে আমায় ধরাতে হবে। আর এই খবর ধরাতে গিয়েই এত গন্ডগোলের জায়গা সৃষ্টি হয়, যেই জায়গাগুলো পরে একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেয়, এবং সেই জিনিসটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। যে আমার মনে হয় এই পয়েন্টে শফিকুল আলম, নিপুণ রায় চৌধুরী দুজনই বলবেন, তবে তার আগে আমাদের একটি বিরতি নিতেই হচ্ছে। দর্শক, ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবার ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম আমি, হারুন রশিদ স্বপন। তো যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম এবং ঋদ্ধিশ দত্ত তিনি শেষ করছিলেন, আমরা শফিকুল আলমের কাছে যাব। তার আগে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই। ভারতে সম্প্রতি বিকাতন নামে একটি সংবাদ মাধ্যম, আপনারা জানেন, সেখানে এই যে সাময়িকী প্রচ্ছদে নরেন্দ্র মোদীর উপরে একটি কার্টুন আঁকা হয়েছে। ঋদ্ধিশ দত্ত, আপনি সেটা নিশ্চয়ই দেখেছেন আমি আশা করি, এবং এ কারণে বোধহয় ওই প্রতিষ্ঠানটিকে, ওই সংবাদ মাধ্যমটিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়ার পথে। আমরা কি সঠিক তথ্য জেনেছি কিনা? হ্যাঁ, একেবারেই সঠিক তথ্য জেনেছেন, এবং এটা নতুন কোনো বিষয় আমাদের নয়। আমরা বিগত বহু বছর ধরেই দেখে এসেছি এই ধরনের, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও আমি বলবো না অন্তত এটাকে, কারণ এই ধরনের অনেক ঘটনায় আমরা দেখে এসেছি। এবং এটা আহ ভারতের ক্ষেত্রে দেখেছি, মানে মিডিয়ার ওপর আক্রমণ, যে কোনো মিডিয়ার ওপর আক্রমণ, এটা ভারতের ক্ষেত্রে বলুন। এবং আমি তো কয়েকদিন আগে এটাও দেখছিলাম যে বাংলাদেশে একটা প্রথম শ্রেণীর একটা দৈনিককে অফিস পাহারা দিতে হচ্ছে। তো মিডিয়া আমরা সবসময় জানি সফট টার্গেট, সেটা পাবলিকের হোক বা সরকারের হোক। মিডিয়া সফট টার্গেট সবসময় হয়ে এসছে। কোনো মিডিয়ার কোনো কিছু যদি পছন্দ না হয় সরকারের যেরকম খড়গহস্ত নেমে আসে মিডিয়ার ওপরে, সেরকম পাবলিকের না হলেও পাবলিক নিজের হাতে আইন তুলে নিতেও তখন মিডিয়ার ক্ষেত্রে পিছপা হয় না। তো এটা দুর্ভাগ্যজনক অত্যন্ত, কিন্তু আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এই ধরনের মিডিয়া সবসময় শিকার হয়ে এসছে, যেটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। এটা দুর্ভাগ্যজনক ছাড়া আমি আর কিছুই বলবো না।
তো আমি শফিকুল আলমের কাছে যে জিনিসটা জানতে চাই, ভারতের মোদির ওখানে আমি সেটা দেখেছি, শেকল পরা একটি ছবি, সেখানে ভারতীয় মিডিয়া বন্ধ করে দেয়া হয়েছে, কিন্তু একটু আগেই আবার বলছিলেন যে সেখানে এক ধরনের মিডিয়া স্বাধীনতা ভোগ করে ভারতে। তো বিষয়টি আমার কাছে বোধগম্য না। আবার বলছিলেন ঋদ্ধিশ দত্ত যে বাংলাদেশেও একই পরিস্থিতি। আপনি যদি কম্পেয়ার করতেন যে আমাদের বিরুদ্ধে যখন অপপ্রচার হয় ভারতীয় মিডিয়া, তখন কি স্বাধীন না সবসময় স্বাধীন, আর আমাদের এখানকার অবস্থা কি? না, আপনারা তো, আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরের থেকে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ এসছে। আপনারা দেখেছেন আমরা কোনো মিডিয়াকে কিন্তু বন্ধ করিনি, সেটা ওয়েবসাইটই হোক, নিউজ পেপার হোক, বা কিছু টেলিভিশন স্টেশন হোক। আমরা কাউকে বলি নাই যে না এটা বন্ধ থাকবে বা এরকম, বা আমরা কোনো কারো চাকরি, আপনি আমাদের আগে যেটা হতো যে হরহামেশা সাংবাদিকদের চাকরি চলে যেত, আমরা সেই বিষয়ে আমরা কিন্তু সুস্পষ্ট আমরা অবস্থান নিয়েছি, যাতে কোনো জার্নালিস্ট যেন চাকরি মানে কেউ যেন ইনফ্লুয়েন্স দিয়ে করে সরকারের তরফ থেকে যেন কোনো ইয়ে না হয়। এবং আমরা কোনো নিউজও ইনফ্লুয়েন্স করে যে একটা সত্য নিউজ সেটাকে আমরা নামাতে বলছি না। যদি কোনো মিথ্যা নিউজ হয় আমরা পোলাইটলি তাকে বলছি যে আপনার এই নিউজের ইনফরমেশনটা ভুল, আপনি একটু চেক করুন। সেটা দুই একটা ক্ষেত্রে এবং আমরা বলেছি এবং দেখেছি যে তারা সেইভাবে অ্যামেন্ডও করেছেন। তো আমাদের তরফ থেকে আমরা মনে করি যে বাংলাদেশের মিডিয়া এখন মানে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম ভোগ করছে, এবং আমরা চাই যে এই পুরো ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, যাতে নেক্সট যখন একটা কেয়ারটেকার, নেক্সট যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের সময়ও যাতে তারা তাদের ফ্রিডমটা পুরোপুরি ভোগ করতে পারে, সেটা আমরা চাই। আসলে আমাদের তরফ থেকে যেহেতু দেখেন আমাদের তো অপোজিশন বলে কিছু নাই, আমরা চাই যে মিডিয়া তার ক্রিটিক্যাল রোলটা প্লে করুক। মিডিয়া আমাদের যদি ভুল ত্রুটি থাকে এটা আমাদেরকে জানাক, এটা বরং আমাদের জন্য চোখ খুলে দেয় অনেক ক্ষেত্রে। কেননা সব ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব কাজ করে, অনেক কিছু আমরা দেখতে পাই না। তো মিডিয়া যদি সেগুলো আমাদেরকে দেখিয়ে দেয় যে না তোমরা এই জায়গাটায় ভুল করছো বা এটা করছো, সেটা বরং আমাদের জন্য বেটার। তো আমরা চাই, আমরা আপনারাও, আমি সবাইকে বলি যে আপনারা দেখেন আমরা আবার কতটুকু ফ্রিডম, এখানে আমরা বলছি জোর করে, আমরা আমাদের মতো করে বলছি, সেটা যখন সবাই এসে দেখবেন এবং সেই অনুযায়ী সবাই কথা বলবেন, সেটা তখন মানুষজন বলবে। তা আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের মিডিয়া এখন আনপ্রেসিডেন্টেড ফ্রিডম ভোগ করছে। নিপুণ রায়চৌধুরী যেটা বলছিলেন, ভারতীয় সাংবাদিক এবং ফ্যাক্ট চেকার ঋদ্ধিশ দত্ত, তিনি বলছিলেন যে সেটার তার একটা অবস্থান যে ভারতীয় মিডিয়া তার মতো করে ক্লিক বেট করে, কিন্তু ভারতীয় পলিসিও আমরা টের পাচ্ছি ইদানিং 5ই আগস্টের পরে। আপনার কি মনে হয় যে ভারতীয় মিডিয়ায় যখন মোদির বিরুদ্ধে কোনো কিছু লেখে বা কার্টুন আঁকে সেটা বন্ধ করে দেওয়া হয়, আর বাকি যখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, এটি কি শুধুই মাত্র সংবাদ মাধ্যমের, না ভারতীয় পলিসি অথবা মোদির পলিসি স্পন্সর্ড? আমি কি প্রশ্নটা আপনাকে বুঝাতে পেরেছি? যদি জবাব দেন। বুঝতে পেরেছি। আমি আমার মতো করে একটু উত্তরটা দেই। প্রথমে আমি একটু পিছনে আসতে চাই যে ওভার প্লে করছে ভারতের মিডিয়া এবং হচ্ছে আমাদের ডাউন প্লের কথা বলা হয়েছে। এখানে যখন 5 আগস্টের পর যখন একটা অস্থিতিশীলতা পরিবেশ বিরাজ করছিল, তখন কিন্তু ওই অবস্থাতে কেয়ারটেকার মানে অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু পূর্বে যে মিডিয়াগুলো কাজ করেছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তাদের সেই দোসররা কিন্তু ওই মিডিয়া চ্যানেলগুলোতে তখন কিন্তু মানে তারা তাদের দায়িত্বরতই ছিল। তো সেই জায়গা থেকে তারা কি করেছে, তারা তখনও কিন্তু ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে, যে আমাদের অনেক কিছু যেগুলো ওভার প্লে করেছে ভারতের মিডিয়া, সেগুলো আমাদের মিডিয়া সেখানে ব্যালেন্স করতে পারে নাই, সত্যটাকে তুলে আনতে পারে নাই, কিংবা যে ওভার প্লে করছে তার বস্তুনিষ্ঠ উপস্থাপন তারা করতে ব্যর্থ হয়েছে। এটা আমাদের ব্যর্থতা। তো সেই জায়গা থেকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থতা বলতে চাই না। কারণ কি? কারণ দায়িত্ব নতুন নিয়েই কিন্তু সব কিছু একসাথে নিয়ন্ত্রণ করা যায় না, কিংবা পজিটিভ ওয়েতেও আনা যায় না। কারণ দীর্ঘ 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র পরিচালনা করেছে, সেখানে প্রত্যেকটা সেক্টরকে তারা দলীয়করণ করে ফেলেছিল। তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করেছে, তাদের মতো করে তারা শাসন ব্যবস্থা কায়েম করেছে। তা সেই জায়গা থেকে হুট করে কিন্তু সব পরিবর্তন করা যায়নি বলেই এখন 2-3 মাস হলো একটা সহনীয় অবস্থা কিন্তু বাংলাদেশে বিরাজ করছে। এখন
কোনো বক্তব্য কিংবা কোনো প্রচার করার আগে কিন্তু বস্তুনিষ্ঠ বিষয়গুলো কিন্তু বিবেচনা করছে মিডিয়া। তো এই জায়গা থেকে আমি পজিটিভ ওয়েতে আমি বলবো যে বাংলাদেশের মিডিয়া এখন কিছুটা হলেও তারা স্বাধীনভাবে কাজ করছে এই গণ অভ্যুত্থানের পরে। এবং ভারতের যে বিষয়টা, ভারতেরও তো একটা শাসন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ভারতের জনগণ কিন্তু এখন মোদি বিরোধী স্লোগান নিয়ে মাঠে নামছে এবং তারাও কিন্তু এক ধরনের ফ্যাসিজমের শিকার হচ্ছে। সেই জায়গা থেকে ভারতের তো খুব আগে থেকেই বাংলাদেশ নিয়ে ইন্টারেস্ট, হ্যাঁ, সেই জায়গায় বাংলাদেশের জনগণ তার রক্ত দিয়ে যুদ্ধ করে বিপ্লবের মাধ্যমে একটা স্বাধীন এবং ফ্যাসিবাদ মুক্ত এবং সেই সাথে মানে পররাষ্ট্রের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছে স্বাধীন দেশ হিসেবে। সেই জায়গায় তাদের ষড়যন্ত্র, তার বাইরেও আরও বিদেশি ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র সব এক হয়ে কিন্তু ঐক্যবদ্ধ আছে এখনো বাংলাদেশের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা বারবার করে বলছি, আমাদের দল থেকেও বলা হচ্ছে, সকল রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে আমাদের কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে, আমাদের শক্তি নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। জি, তো শুধুমাত্র বাংলাদেশ বিরোধী প্রচার নয়, আমরা একটি খেয়াল করছি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে প্রচুর রিপোর্টিং হচ্ছে ভারতে, এবং সেটি মানে তার ভিতরে অর্ধসত্য কি সত্যই খুঁজে পাওয়া যাবে না। এখানে আমি দেখাতে চাই, সেখানে একটি ভিডিও ক্লিপ দেখব রিপাবলিক বাংলার। আবার সেখানে বলা হচ্ছে ইউনূসকে বলা হচ্ছে ইউসুফ সরকারের রক্ষা নাই। কেউ কেউ বলছে ওইখানকার মিডিয়া যে ইউনূসের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র, পাসপোর্ট বাতিল করবে। যদি আমরা একটু দেখাতে পারতাম তারপরে আবার আলোচনায় ফিরে যাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেয়ার টেনে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সই করছেন। এই ছবি এর আগে আমরা দেখিনি, কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা দেখিনি। এটা নতুন ভারত। এই নতুন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই চোখে চোখ রেখে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা রাশিয়া হোক তাদের সাথে দেখুন চেয়ার টেনে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ার, প্রধানমন্ত্রী যখন বসতে যাচ্ছেন তখন তার চেয়ার সামনে এগিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, পেছনে দাঁড়িয়ে থাকছেন বন্ধু সই করছে। সেই সময় সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দেখুন চেয়ারটা টেনে নিচ্ছেন, এবং চেয়ারটা টেনে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ভালো করে পাশে এসে দাঁড়াতে পারেন সেই কাজটা করছেন কে না, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপতি হিসাবে যাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষকেই বাংলাদেশ ভয় পাচ্ছে। এই দুই বাপ, বাংলাদেশের ইউনূসের ত্রাস, দুনিয়ার দুই বাপ, মোহাম্মদ ইউনূসের মহাচাপ, মেগা চাপ আমি বলবো। জি, শফিকুল আলম, তো ভারতের নরেন্দ্র মোদীকে সম্মান দিয়েছেন ট্রাম্প, আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে ইউনূস প্রসঙ্গ কেন আসে? দুই বাপ, ইউনূসের চাপ, কি উপস্থাপনা, কি ঢং, কেন ইউনূসকে টার্গেট করা হচ্ছে, কেন কিছু বুঝতে পারছেন? না, এটা যেটা মনে হয় যে আগে ইন্ডিয়ান মিডিয়ার খুব আমি বলবো যে হাসিনা প্রীতি ছিল, শেখ হাসিনার প্রতি তাদের অন্ধত্ব ছিল। সেই কারণে যে এখন শেখ হাসিনা একটা আনপ্রেসিডেন্টেড গ্লোবাল হিস্ট্রিতে এটা একটা আনপ্রেসিডেন্টেড একটা গণঅভ্যুত্থানে উনি যখন পালিয়ে যেতে বাধ্য হলেন, এবং এরপরে যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, দেখা গেলো যে পুরো তাদের সমস্ত রাগ আমাদের উপরে। কেন আমরা আসলে এটা জানি না। এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়, ইভেন রেসপেক্টেড পত্রিকাগুলো যেভাবে তাকে নিয়ে লেখে বা এটা তো খুবই অশালীন এগুলো রিপোর্ট। এর প্রফেসর ইউনূস 6 দশক ধরে উনি পাবলিক লাইফে আছেন। উনি সেই 60-এর দশকে উনি ইউএসএ গিয়েছেন, সেখানে পিএইচডি করেছেন, সেখানে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তারপরে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা অর্গানাইজার হিসাবে কাজ করেছেন। সেই সময় উনি একটা নিউজ পেপারের মতো চালিয়েছেন। তারপরে দেখেন উনি এসে গ্রামীণ ফোন করলেন। পুরো ওনার সমস্ত জীবনটাই পাবলিক লাইফে। ওনাকে নিয়ে তো এই সমস্ত মিথ্যাচার খুবই খুবই
নিকৃষ্ট লেভেলের মিথ্যাচার। উনার জীবনটা একদম ট্রান্সপারেন্ট, সবাই দেখেছেন, অথচ তো উনাকে কেউ কেউ বলতে চাচ্ছেন উনি তালেবানদের লিডার, ইসলামিস্ট লিডার। কি ভয়াবহ মিথ্যাচার! এইগুলো মিথ্যাচার করে যেটা হচ্ছে যে তারা কাকে, আমি জানি না এটা কাকে ওনারা প্লিজ করতে চাচ্ছেন, এর ফলে তারা কি অ্যাচিভ করতে চান। এটা নিজে নিজে সুখ পাওয়া নাকি? মানে আমি এটা বললাম বলে নিজেই আনন্দ পাচ্ছি না কি? এই যে এই ধরনের মিথ্যাচার, সেই জন্য আমাদের মনে হয় যে নাকি ইন্ডিয়ার সাথে আমাদের একটা দূরত্ব, এমন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে যে দূরের থেকে একে নিয়ে এটা রিপোর্ট করলেই সবাই বিশ্বাস করে ফেলবে। তা আমরা সবাইকে বলি যে বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে এগুলো রিপোর্ট করেন। আমরা প্রফেসর ইউনূস ইন্ডিয়ান অনেক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন, দেখেন আমাদের গভর্নমেন্টটা কিরকম। এই গভর্নমেন্টে পুরোপুরি যারা আছেন তার অর্ধেক লোকই হচ্ছেন অ্যাক্টিভিস্ট, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্টের প্রফেসর ইউনূসের সাথে যারা আছেন তারাও খুবই একদম দৃশ্যমান, তারা পাবলিক লাইফে আছেন 20-30 বছর ধরে, তাদের সম্পর্কেও সবাই জানে। এই যে মিথ্যাচার, এটার এই জন্যই আমার কথা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়ার উপরে কারো কোনো আস্থা নাই, কোনো ধরনের কোনো আস্থা নেই। কিন্তু সবচেয়ে যেটা খারাপ নিউজ সেটা হচ্ছে যে এই মিথ্যাচারটাই ইন্ডিয়ান ডায়াসপোরা গুলো বিশ্বাস করা শুরু করেছেন। আর ডায়াসপোরার মধ্যে তো অনেক পাওয়ারফুল লোক আছে, ইন্ডিয়ান অরিজিন অনেক লোক আছেন ইউএস গভর্নমেন্টে চাকরি করেন, ইন্ডিয়ান অনেক অরিজিন অনেক লোক আছেন যারা ইউকে পার্লামেন্টে তারা মেম্বার অফ পার্লামেন্ট, ইউরোপে আছেন, ওরা অনেক পাওয়ারফুল, ওরা বড় বড় কর্পোরেট বডির তারা চিফ। এখন এই লোকগুলো যদি বাংলাদেশ সম্পর্কে এই ধরনের পারসেপশন ইন্ডিয়ান মিডিয়া থেকে নেয়, তাহলে বুঝেন তাহলে বাংলাদেশ সম্পর্কে তো তাদের ধারণাগুলো বাজে হবে। এটা তো মানে আপনি জানেন মিথ্যা নিউজ কিন্তু অনেক সময় ইট ক্যান কিল পিপল। আপনি একজনের মিথ্যা বলে চালায় দিলেন, সে জঙ্গি। একটা আমাদের দেশে সেটা হয়েছে গত 15 বছরে, দেখা গেল তখন কি ওরে মারার বৈধতা অনেকে তৈরি করে দেন। তো এই যে মিথ্যা নিউজ, এই নিউজ গুলো তো সত্যিকার অর্থে গ্লোবালি এটার একটা ইম্প্যাক্ট আছে, এবং এই ইম্প্যাক্টটা বাংলাদেশকে নেগেটিভলি পোর্ট্রে করছে। জি, আমরা রিদ্দিশের কাছে একটু শুনবো যে শফিকুল আলম দুটি ঘটনা বললেন যে ভারতীয় মিডিয়ার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছে এবং ইউনূসকে দেখেন কি টার্গেট করা হচ্ছে, এবং রিপাবলিক বাংলা যেটা আমি দেখিয়েছি, এবং প্রতিদিনই একটি করে প্রোগ্রাম হয় যে দুই বাপের চাপে ইউনূস। আসলে কেন এটা করা হয় রিদ্দিশ? দেখুন, যে চ্যানেলটার নাম বলছেন আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই, কোনো মন্তব্য করতে চাই না। মানে আমি জানি না কি বলবো, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, ওইটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট চ্যানেল। কিন্তু আগে যে প্রসঙ্গটা হচ্ছিল, আমি ওই প্রেসের স্বাধীনতা নিয়ে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমি জাস্ট ওই প্রসঙ্গটা টেনে আমি এখানে ফিরে আসছি। সেটা হচ্ছে শফিকুল স্যার বলছিলেন যে কথাটা, এবং আমি সেটা মন থেকে চাই একজন প্রতিবেশী হিসেবে, যে বাংলাদেশে যেন সংবাদ মাধ্যম একদম স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে, এবং কোনো সংবাদ মাধ্যমের অফিস যেন সেনাবাহিনী দিয়ে পাহারা না দিতে হয়, কোনো উপদেষ্টা বা কোনো উপদেষ্টা না, কোনো সমন্বয়ক যেন কোনো অফিসে ঢুকে কাউকে মানে কোনো চাকরি থেকে পদত্যাগ করার হুমকি না দিতে পারেন, এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে। আচ্ছা, এবার আমি চলে আসি এই যে ডক্টর ইউনূসের কথায়। আমি জাস্ট প্রসঙ্গান্তরে একটা কথা বলবো, আমি নোট করে রেখেছি। দুদিন আগে বলছিলেন উপদেষ্টাদের পদত্যাগের কথা বলছিলেন, আমি ঠিক না উপদেষ্টাদের পদত্যাগ আমি বলছিলাম, কোন সমন্বয়ক যেন কোন অফিসে ঢুকে কোন সাংবাদিকের চাকরি খাওয়ার হুমকি বা এই ধরনের খবর বা এই ধরনের মানে সাংবাদিককে একজন পোস্ট নিতে হচ্ছে যে আমার চাকরি চলে গেল, এই ধরনের ঘটনা যেন আমাকে না শুনতে হয়। আমি না শুনতে হলে খুব খুশি হব, মানে একজন সংবাদকর্মী হিসেবে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তো যেটা আমি বলছিলাম, দুদিন আগে এআই অ্যাকশন সামিট হয়েছিল ফ্রান্সে। তারপরে বেশ কিছু আমি 21শে টেলিভিশনের এই ধরনের কোনো খবর দেখিনি, তার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু বাকি বাংলাদেশের প্রথম সারির যত সংবাদ মাধ্যম আছে, বেশিরভাগ 90% তাদের কয়েকজনের আমি হেডলাইন পড়ছি, এবং থাম্বনেইল যেটা ইউটিউবে থাকে আমি সেটা পড়ছি। আর কত লজ্জা পাবেন মোদির সাথে হাতই মেলালেন না ফরাসি প্রেসিডেন্ট, বিশ্ব নেতাদের সামনে মোদিকে পাত্তা দিল না ফ্রান্সের প্রেসিডেন্ট, বিশ্ব নেতাদের সামনে অপমানিত হলেন মোদি। এবার ঘটনাটা কি, অনেক রাষ্ট্রনেতা অনেক বিদেশি বসেছিলেন একটা লাইনে, সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট সবার সঙ্গে করমর্দন করছিলেন, সেখানে তিনি মোদিকে টপকে গিয়ে অন্যজনকে করমর্দন করেন। এইটা ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে ওই হলে মোদির সঙ্গেই ফরাসি প্রেসিডেন্ট একসঙ্গে ঢুকেছিলেন,
তারা দুজনে গল্প করতে করতে ঢোকেন, মোদির কাঁধে হাত রেখে মোদির সঙ্গে হাত মিলিয়ে মোদির সঙ্গে গল্প করে পরিচয় করিয়ে দিয়ে তারপরে তিনি অন্যদের দিকে যান। তো Right. এই ধরনের আমি আবার যেটা বলছি স্যার, যে যাদের যেই অ্যাঙ্গেলটা যাদের এজেন্ডায় শুট করে তারা কিন্তু সেই অ্যাঙ্গেলটাই জি। তুলে নেয়। জি, ক্লিয়ার। আমরা একটু হ্যাঁ, নিপুণ রায় চৌধুরীর কাছ থেকে শুনে আসি। যে অ্যাঙ্গেল মানে কোনো একটা ফোকাস করা বা যার মতো করে, আমি যেটা বলছিলাম এর আগেই যে ইউনূসকে কেন টার্গেট করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি এর কোনো ভিন্ন কোনো প্রেক্ষাপট দেখেন? এটি কি ভারতীয় মিডিয়ায় শুধু মিডিয়াই টার্গেট করে, না ওদের ইন্টারনাল পলিসিটাই এরকম? দেখুন, আমি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখতে চাই না। এখানে তিনি বাংলাদেশের একজন গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে যার উপর, যেটা বাংলাদেশের জনগণ এবং জনতা, ছাত্র জনতা সকলে মিলে এই গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেছে। সেটা কি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব। তো সেই জায়গা থেকে যখন এত বড় একটা দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে, কার বিরুদ্ধে? যে একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আগে যেটা ভারত খুব সহজে শেখ হাসিনার মাধ্যম দিয়ে তার সকল স্বার্থ অর্জন করতে পারত, এখন বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব পালন করছে, সেটা এখন আর সম্ভব নয়। তো সেই জায়গা থেকে ষড়যন্ত্র চলমান বিদ্যমান, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদেরকে আগামী দিনে এই গুরু দায়িত্ব যেন সম্পন্ন করতে পারেন ডক্টর ইউনূস সাহেব, তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের অবস্থাকে স্থিতিশীল রাখার জন্য বাইরের দেশ কি বলল, বাইরের সাংবাদিক কি বলল, মিডিয়া কি বলল, সেটাকে বেশি ফোকাস না দিয়ে আমার জনগণ কি চায়, আমার দেশের রাজনীতির পরিবেশ জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ধন্যবাদ। থেকে আমরা কাজ করতে হবে। আরো শুনবো এই কথা, তবে তার আগে আরো একটি বিরতি নিচ্ছি। এই ফ্যাক্ট চেকে ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। এবার কিছু প্রশ্ন। শফিকুল আলম, আমাদের অনলাইনে আপনার কাছে অনেক প্রশ্ন এসছে, 1 2 3 4 5 গুনতে পারি। আমি একটি প্রশ্নই আপনাকে করতে চাই, আপনি যদি সংক্ষেপে জবাব দেবেন আশা করি, যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব কতটা হবে, যদি একটু সংক্ষেপে বলতেন শফিকুল আলম। আমার মনে হয় যে এটা অসম্ভব কিছু না। একটা প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা নিয়ে আমরা তো জুলাই অগাস্টে যা হয়েছে বাংলাদেশের মানুষ তো সেটা দেখেছে। তারও বাইরে ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইটস এর অফিস, তারা একটা নিউট্রাল একটা তদন্ত করেছে। এখানে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো রোল ছিল না, কারো কোনো রোল নাই। তারা নিউট্রালি তদন্ত করে দেখেছে যে কি ভয়াবহ ক্রাইম তিনি করেছেন। তাকে তারা অ্যাকিউজ করছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির, এবং তাকে বলা হচ্ছে যে তার অর্ডারে এই কিলিং গুলো হয়েছে। তো এই যে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে। এই রিপোর্টটার পরে 127 পৃষ্ঠার রিপোর্ট, আমি সবাইকেই বলবো যে এই রিপোর্টটা পড়ার জন্য। এই রিপোর্টের পরে এখন যেটা হচ্ছে যে গ্লোবালি সবাই জানলো যে উনি কি ধরনের ক্রাইম করেছেন। তো এর ফলে আমাদের কাজটা এখন ইজিয়ার হয়ে গেল যে তাকে এক্সট্রাডিশন করা। কেন ইন্ডিয়ারতেও সবাই এই রিপোর্টটা করেছেন, ইন্ডিয়ার সমস্ত রেসপেক্টেড নিউজ পেপার গুলো এই রিপোর্টটা করেছেন, এবং তাদের মধ্যে একটা গ্রেটার রেকনিং আসছে যে শেখ হাসিনা কেন ইন্ডিয়াতে পালিয়ে গেলেন, কি কোন পরিপ্রেক্ষিতে পালিয়ে গেলেন। এখন এর ফলে যেটা হবে যে তার উপর চাপটা বাড়বে, এবং আমার মনে হয় যে ইন্ডিয়াও একটা চাপ ফিল করবেন তাকে, তার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে যেতে, যাতে তিনি আইনের সম্মুখীন হন। যে আমরা তো ফ্যাক্ট চেক গুজব এটা নিয়ে প্রোগ্রাম করছি, আপনি কি নিজে গুজবের শিকার হচ্ছেন এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে? বিশেষ করে আপনার মাফলার নিয়ে খুব কথা হচ্ছিল, আপনি নিজেই বলছেন আপনি ভয় পাচ্ছেন, আপনাকে গণশত্রু বলা হচ্ছে, যদি সংক্ষেপে বলতেন একটু। না, এটা হয় কি যে আপনার মন মতো যদি না হয়, আপনি পাবলিক ফিগাররা এগুলোর শিকার হবেই। আপনি বলবেন যে উনি আপনার মন মতো না, তখন মানুষ অনেক ধরনের শব্দগুলো ইউজ করেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যেগুলো হয় যে খুব
নোংরামি হয়, কিছু আপনার পরিবারকে নোংরা ভাবে অ্যাটাক করা হয়, যেগুলো আসলে পাবলিক প্লেসে বলাও যায় না। তো এই জিনিসগুলো তো হচ্ছে এটা, এবং এটা খুবই মানে এই যেগুলো সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো আসলে কেউই এটা থেকে ইমিউন না। আমরা চেষ্টা করছি যাতে একটা সলিড, একটা সুস্থ পলিটিক্স ফিরে আসে, না, যেখানে আপনি কি আপনার ভীত কিনা এই ধরনের গুজব বা আপনাকে যে হুমকি দেওয়া হচ্ছে আপনি বলছিলেন? না, দেখেন, এই জবটে আসছি যখন, ভয়ের তো আর কিছু নাই। তার চেয়েও বড় কথা, ইয়াং ছেলে মেয়েরা যেভাবে তাদের শহীদ হয়েছেন, হয়তো আমি এগুলো নিয়ে ভয় পাই না। আমি যেটা মনে করি যে বাংলাদেশের বা যে কোনো জায়গায় এগুলো পাবলিক লাইফ বা পলিটিক্সে যারা আছেন বা যারা এই সমস্ত রোলে আছেন, এই ক্রিটিসিজমটা আরো কনস্ট্রাকটিভ হওয়া উচিত। আপনি আমার দোষ-ত্রুটি অবশ্যই ধরবেন, আমাকে আপনি পাবলিক প্লেসে পচাবেন, এটা কিন্তু জিনিসটা যাতে আপনার মাত্রা এমন কিছু না হয় যে এখানে আপনি পার্সোনালি পুরো জিনিস তার মানে আমাকে বাদ দিয়ে আপনি আমার ফ্যামিলিকে টার্গেট করছেন, এটা তো খুবই নোংরামি। জি, রাইট। নিপুণ রায় চৌধুরী, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমি অনেকগুলো প্রশ্ন, একটি প্রশ্ন করতে চাই। তিনি এমডি মামুন তিনি বলেছেন যে গত সরকারের আমলে যাদের পতন হয়েছে তাদের আমলে অনেক বিএনপি নেতাকে বন্দুকের নলের মুখে পার্টি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তাদের কি বিএনপি ক্ষমা করে দলে নেবে কিনা, যদি সংক্ষেপে উত্তর দিতেন। সংক্ষেপে উত্তর হচ্ছে, এখানে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ মণ্ডলী আছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক মণ্ডলী আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন। এবং বিগত দিনে অনেক নেতৃবৃন্দদেরকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, তাদের অনেককে আবার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো পর্যায়ক্রমে সিদ্ধান্ত কি হবে এটা আপনারা সর্বোচ্চ নীতি নির্ধারণ মণ্ডলী থেকে আপনারা প্রকাশ্যে জানতে পারবেন। আপনি কি গুজবের শিকার হন? আমি একটা বলতে চাই, একবার গুজব হলো যে আপনি খালেদা জিয়ার বোধহয় ফাঁসি দাবি করেছেন, একবার ভারতীয় এক নায়িকার সাথে আপনার ছবি মেলানো হলো। আপনার কি গুজবের শিকার হন বা এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হন? দেখেন, আমি প্রতিনিয়ত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে আমি কোনো না কোনো গুজবের শিকার আছি, এখনো আছি। এগুলো নিয়ে না আমি কখনো ভাবি না, কারণ আমি সবসময় মনে করি সমালোচনা তাকেই নিয়ে হয় যার মানে কাছে কাজ করার যোগ্যতাকে অর্জন করতে পারে না, তার এই সমালোচনা করে। আমি অ্যাপ্রিশিয়েট করি, আমি কখনোই ভয় পাই না। ভয় পান না। আমরা সর্বশেষ বাংলাদেশের একটি ঘটনাও দেখতে চাই যে কুয়েটে, মানে খুলনায় যে আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আসলে আজকে রাতে সংঘর্ষ হয়েছে। আমরা যদি ভিডিও ক্লিপটা দেখে একটু শফিকুল আলমের কমেন্ট এবং সবার এক মিনিট কমেন্ট নিয়ে আমরা শেষ করে দেব, যদি ভিডিওটা একটু প্লে করা যেত। শফিকুল আলম, খুলনার এই যে বিশ্ববিদ্যালয়টি, এখানে 5ই আগস্টের পর ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। এখন সেটি চালু করা নিয়ে মূলত ছাত্রদল এবং বৈষম্য বিরোধীদের মধ্যে এই সংঘর্ষ। এখানে দুই পক্ষই দাবি করছে, এক পক্ষ দাবি করছে যে ছাত্রদল হামলা করেছে, ছাত্রদল দাবি করছে বৈষম্য বিরোধীরা হামলা করেছে। সরকারের অবস্থান কি দেখছেন আপনারা? এখানে কি কোনো ইন্টারভেন করবেন কিনা? আমরা ইনভেস্টিগেট করছি, আমরা দেখছি যে ঘটনাটা আসলে কি হয়েছে। অনেক সময় তো দূরের থেকে আমরা পুরো পিকচারটা মার্কি থাকে, বোঝাও যায় না। তো সেই জন্য পুলিশ এখানে কাজ করছে, পুলিশ দেখছে, আমরা আরো ইনফরমেশন গ্যাদার করছি, জানছি যে আসলে কি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। নিপুণ রায় চৌধুরী, যদি আপনি বলতেন, এখানে তো ছাত্রদল রয়েছে। দেখুন, এখন এই ঘটনাটা আমি এখনই দেখলাম, তো তাৎক্ষণিক কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না, যেহেতু দুই পক্ষের বিষয় চলে আসতে অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষে বলাটাই স্বাভাবিক। ধন্যবাদ নিপুণ রায় চৌধুরী, ধন্যবাদ শফিকুল আলম এবং ঋদ্ধিশ দত্ত, যিনি ভারত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তো ফ্যাক্ট চেক প্রতি মঙ্গলবার রাত 10টায় প্রচারিত হয়। আগামী মঙ্গলবার আপনাদের সঙ্গে একই সময় আমি হাজির থাকবো, হারুন রশিদ। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, নিরন্তর ঝর্ণাধারায়।